আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কিভাবে গর্জে উঠেছে রাজপথ, কিন্তু পুলিশের বিরুদ্ধে কেন এত ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা, দেখুন। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে রাজপথে আন্দোলনের ঝড় তুললেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চিকিৎসকদের নজিরবিহীন লালবাজার অভিযান, সরাসরি মেরুদণ্ডের জন্য কটাক্ষ। কিন্তু পুলিশের উপর আন্দোলনকারীদের এই পাহাড় প্রমাণ ক্ষোভের কারণ কি? অনেকে বলছেন কারণ একটা নয়, সেই তালিকা দীর্ঘ। যেমন সঞ্জয় নায়ক গ্রেফতার হওয়ার পরও তিনি যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার তা বলতে চাননি পুলিশ কমিশনার। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment, as far as we are concerned. 14 আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডবের সময় পুলিশের কার্যত নিষ্ক্রিয় বসে থাকা। আমরা দেখেছি কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, আমরা দেখেছি কিভাবে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। 14 তারিখের রাতে যে ভ্যান্ডালিজম হয়েছে তার বিরুদ্ধে সিপি টাইম টু টাইম কি সমস্ত মন্তব্য করেছেন এবং রিট্র্যাক্ট করেছেন। সুতরাং আমার তাদের কাছে জবাব চাইতে চাইছি এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চাইতে লালবাজারে যাচ্ছি। তদন্ত নিয়ে পুলিশকে ভৎসনা করেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে, সেই প্রশ্ন তুলেছে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে এফআইআর এ ফার্স্ট কন্টেন্টস কলমে লেখা আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার, কিন্তু ইচ্ছাকৃত ধর্ষণ ও খুন বলতে কি বোঝানো হয়েছে সেই উত্তর নেই কারো কাছে। চিকিৎসকের মৃতদেহ যেখানে উদ্ধার হয়েছিল সেই সেমিনার হলে ভিড় নিয়েও প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ছবি দেখে কয়েকজনের পরিচয় দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও তাতে বিতর্ক কমেনি, বরং বেড়েছে। কারণ সেমিনার হলের ভাইরাল ছবিতে যাদের দেখা গেছে, পুলিশের দেখানো ছবিতে তাদের কয়েকজনের ছবি নেই। যেমন ভাইরাল ছবিতে এক ব্যক্তিকে সেমিনার হলে দেখা গেছিল, কিন্তু পুলিশের দেখানো ছবিতে তিনি নেই। আইএম এর পক্ষ থেকে সেমিনার হলের ভাইরাল ছবি দেখে প্রশ্ন তোলা হয়েছে, এই ব্যক্তি কি বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস? পাশাপাশি প্রশ্ন উঠছে, পুলিশের ছবিতে এই ব্যক্তিকে দেখা যাচ্ছে না কেন? পুলিশ কি ক্রপ করা ছবি দেখিয়েছে? তারা কি তাহলে কাউকে আড়াল করতে চাইছে? পুলিশ ছবি দেখে কয়েকজনের যে পরিচয় দিয়েছিল তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল ছবিতে সেমিনার হলের ঠিক যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল তার একদম কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লাল জামা পরা এই ব্যক্তিকে। কলকাতা পুলিশের তরফে এই ব্যক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হলেও আইএম এর পাল্টা বক্তব্য, এই ব্যক্তি এসএসকে মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে। এরপর কলকাতা পুলিশ ফের দাবি করে অভিক দে বলে যাকে দাবি করা হচ্ছে তিনি আসলে আনিসুর রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। কিন্তু আইএমএ নিজেদের অবস্থানে অনড়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দাবি করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই ব্যক্তি অভিক দে। এই পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের ক্ষোভ আছড়ে পড়ল লালবাজারের ওপর। উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। উনি নাও আসেন বা আমাদের নাও যেতে দেন, উনি ওখান থেকে রিজাইন করুক, আমরা চলে যাব। সব মিলিয়ে লাগাতার আন্দোলনে কার্যত বেসামাল প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। অর্চনাদি, আপনি নিজেও একজন চিকিৎসক, চিকিৎসকদের মারাত্মক অভিযোগ রয়েছে, মানে 9 তারিখ থেকে 4 তারিখ কি হয়েছে, বিশেষ করে 9 তারিখ কিভাবে অসংবেদনশীল ব্যবহার করা হয়েছে পরিবারের সঙ্গে এবং চিকিৎসকদের সঙ্গে। সন্দীপ বাহিনী ঘিরে রেখেছিল পুরো সেমিনার রুম, যে মারাত্মক অভিযোগ করছেন চিকিৎসকরা। অভিযোগ নয়, ঘটনা হলো প্রথম দিন থেকে এই একটা মার্ডার কেসে বা রেপ কেসে পুলিশ কমিশনারের রোল একদম প্রথমে যে সেমিনার রুমটাকে উনি কোনো কর্ডন দিয়ে ঘেরেননি, প্রমাণ লোপাট করেছেন, বডি জোর করে বার্ন করিয়েছেন, এফআইআর উনি বডি বার্ন হওয়ার পরে রেজিস্টার করেছেন, ওখান থেকেই তো একটা করে পুলিশ কমিশনারের রোল এবং প্রমাণ লোপাটের চেষ্টা প্রমাণিত। তারপরেও তাকে জামাই আদর করে পুলিশ কমিশনার রেখে দেওয়া হয়েছে। ডাক্তারদের এখন মুড়ি মুরকি মত, মানে যে লেখাপড়া অধ্যাবসায় এবং আপনি তো নিজে সেদিন ওখানে ছিলেন। আমি নিজে উপস্থিত ছিলাম সেমিনার রুমের এই পারে, যে পার থেকে পুলিশ কমিশনাররা দুপারে ছিল, সাদা কর্ডন ছিল, এই সাইডে আমি দাঁড়িয়ে দেখেছি অন্তত 50 জন লোক, তার মধ্যে এমএলএ তৃণমূল
এবং কাউন্সিলরকেও বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। দুটো লোককে আমি চিনি, ডাক্তার নয়, এরকম দুটো লোককে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। কই তারা যদি থাকতে পারে, তাদের দিয়ে যদি কিছু পরামর্শ বিনীত গোয়েল করতে পারেন। সুতরাং সেই রকম কমিশনার পুলিশের ওপরে আমাদের ডাক্তার সমাজে যে ঘটনা ঘটেছে, তাদের দাবি ন্যায্য। এবং পুলিশ কমিশনার কি করলেন গতকাল, যে ছেলেরা ডাক্তাররা হলো ক্রিম, মেধা ডেডিকেশন দিয়ে আজকে এই জায়গায় তারা সমাজের পরিষেবা দেওয়ার জন্য একটা নোবেল প্রফেশনে আসে, সেই ছেলেদের আজকে মুড়িমুন তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পাঠিয়ে দিলেন। কেন তার সৎসাহস নেই এসে দেখা করার? কেন নেই? তার কারণ পেছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গেছেন। এটাই ডাক্তারদের নৈতিক জয়। আমি বলবো আমার ছোট ভাইয়েরা, আমার সন্তানের বয়সী, এরা যেভাবে রুখে দাঁড়িয়েছে এই ঘটনা, আশা করবো আমি ডক্টর অনুভব মণ্ডলের কাছে আসবো। উনি একদম সরাসরি আন্দোলনের জায়গা থেকে উঠে এসছেন, যে কারণে একটু দেরি হলো ওনার। একটু যদি আপনি বলেন, মানে এবার এখন কি চাইছেন আপনারা? দেখুন, আমাদের তো আজকে লালবাজার অভিযান যেটা গতকালকে শুরু হয়েছিল, সেটা পুরোপুরি যে কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতে চাওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন প্রথমে গেলাম সেখানে দেখলাম মানে 3 লেয়ার ব্যারিকেড দেওয়া আছে, এবং সেই জায়গা থেকে যেটা হলো যে আমরা ওখানেই মানে দাবি করি যে আমাদেরকে আইদার ব্যারিকেড সরিয়ে লালবাজার অবধি যেতে দিতে হবে, নাহলে বিনীত গোয়েল যিনি কমিশনার অফ পুলিশ তিনি এসে তাহলে আমাদের সামনে কথা বলুক, তিনি এসে আমাদের সামনে পদত্যাগটা দিন। এবং তারপরে আমরা দেখলাম বারবার কিভাবে আমাদেরকে প্রথমে 10 মিনিটের গল্প দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে 3 ঘন্টা 4 ঘন্টা, এখন তো 12 ঘন্টারও বেশি হয়ে গেছে। কিন্তু বিনীত গোয়েল সেখানে মাঝখান থেকে কী করলো, তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। এরকম অসভ্যতামি যদি কেউ করে তাহলে সেইখানে মানে একটা মানে সেই পাল্টাই আমরা একটা অবস্থান করেছি। আর সেদিন 9ই আগস্ট কি হয়েছিল, যে কথা ডক্টর অনুপম ভট্টাচার্য বলছিলেন? না, 9ই আগস্ট এবং 14ই আগস্ট। 14ই আগস্ট তো আপনি একেবারে সামনে থেকে দেখেছেন। দেখুন, 9ই আগস্টের ঘটনাটা যতক্ষণে আমরা জানতে পারি ততক্ষণে মানে আমরা গিয়ে দেখি সেমিনার রুমের বাইরে অনেক ভিড় হয়ে গেছে, এবং সেখানে যেরকম সাধারণ ছাত্রছাত্রীরা ছিল সেখানে অচেনা লোকজনও ছিল, বাইরের কলেজ থেকেও লোকজন ছিল। এবং আমাদের অনেক সিনিয়ররাই দেখেছেন যে পুলিশরা কিভাবে কোনো গ্লাভস না ইউজ করে বা কোনো এভিডেন্স ক্রাইম সিনকে কোনো রকমভাবে সিল না করেই তারা এভিডেন্স কালেক্ট করেছেন। সেখানে মানে অবাধ লোকজন ঢুকে পড়েছে, অবাধ যে যার মতন যা করছে। তাহলে আজকে যে সিবিআই মানে সুপ্রিম কোর্টে যে আগের লাস্ট হিয়ারিংয়ে বলেছেন যে মানে এমন লেভেলের তথ্য প্রমাণ লোপাট হয়েছে যে লাস্ট 30 বছরে পুলিশের ভূমিকা এরকম দেখা যায়নি। তাহলে এই যে পুরো মানে একটা রাজ্যের যে পুরো শাসক নেমে পড়েছে সেই ধর্ষক বা সেই খুনিদের বাঁচাতে, সেটা দেখেই আমরা অবাক হয়ে গেছি। কেন আপনাদের মনে হচ্ছে ধর্ষক খুনিদের বাঁচানোর চেষ্টা করছে সরকার প্রশাসন? দেখুন, আমরা প্রথমে ভেবেছিলাম যে মানে যেরকম দুর্নীতিগ্রস্ত অথরিটি সন্দীপ ঘোষ চালিয়ে এসছে, সেই জায়গা থেকে তিনি হয়তো একটা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেখানে আমরা যেটা জানতে পারি যে প্রথমে আমাদের কাছে খবর আসে যে এটা সুসাইড, যেটা দিদির মা বাবাকেও প্রথমে বলা হয়েছিল। এবং পরবর্তীতে ধরুন মানে এই 14 তারিখের ঘটনার মানে মঞ্চ ভাঙচুরের আগের দিনই আমরা দেখেছিলাম যে সেমিনার রুমের আশেপাশে যত রুম আছে সবগুলোকে রেনোভেশনের নামে ভেঙে দেওয়া হয়। এবং সেখানে আমি নিজে গেছিলাম, এবং সেখানে পুলিশকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাছে নিশ্চয়ই কোনো অফিসিয়াল অর্ডার থাকবে, অচেনা কেউ মানুষ আসলে তো আপনারা হুটহাট করে তাকে তো ভাঙচুর করতে দেবেন না, বা মানে যদি কিছু অর্ডার থাকে তাহলে সেখানে পুলিশ বলছে মানে আমাদের মানে গান গাইছে যে আমার আগের শিফটের যে আছে সে বলতে পারবে। এবং আপনি শুনলেন, মানে আমি রীতিমতো বিস্ময় প্রকাশ করছি না, মানে মারাত্মক অভিযোগ করছেন 2 চিকিৎসক যারা এসেছেন এখানে। এও সম্ভব কি করে হলো, প্রশ্নটা তো এখানে। দেখো, চরম অপেশাদারিত্ব। 1 নম্বর আমি যেটা বললেন, ডক্টর মণ্ডল যেটা বললেন, দেখো আমি কোনোদিন দেখিনি, কোনো বইয়ে নেই, আইনের বই, উইলফুল রেপ অ্যান্ড মার্ডার আমি কোথাও শুনিনি, কোনো জায়গায় শুনিনি, সেকশনে নেই, কোথাও নেই। তথ্য প্রমাণ সংগ্রহ করছেন অথচ হাতে গ্লাভস পরা নেই। হাতে গ্লাভস পরা নেই, খালি তাই না, সিল এটা হচ্ছে না। তুমি দেখো, এটা হচ্ছে অর্গানাইজড ট্যাম্পারিং অফ এভিডেন্সেস, অর্গানাইজড। এই অর্গানাইজ করেছে সন্দীপ ঘোষ, তার হেঞ্চম্যানদের নিয়ে। এই তোমার দেবাশিস সোম বলো, অভিক দে বলো, বিরূপাক্ষ বিশ্বাস বলো, এ টিম অফ হেঞ্চম্যান, এদের নিয়ে পুরো ওই জায়গাটা জাম্বুলাপ করে এভিডেন্স ট্যাম্পার করিয়েছে। এবং পুলিশ হ্যাজ বিকাম দ্য ভিকটিম অফ দ্য সিআর, পুলিশ বাধ্য হয়েছে করতে। খালি তাই না, তারা একটা নিজেরা কেউ কমপ্লেন পর্যন্ত দিল না যে এফআইআর করার, যেটা তাদের বাউন্ডেড ডিউটি, বাউন্ডেড রেসপন্সিবিলিটি। আর যেটা বলছি 14 তারিখের ঘটনা, ডক্টর মণ্ডল বললেন
যে একজনকে ওয়ান পার্সন ওয়াজ কট রেড হ্যান্ডেড এন্ড হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, তাহলে তো গ্যাং ডিটেকটিভ কে অর্গানাইজ করলো, কে এটাকে আমি আপনি বলছেন যে তাকেই যদি ধরা যেত তাহলে সবটাই সত্যের সামনে চলে আসতো। তাহলে তাকে ধরেছে বা তাকে ইন্টারভেনশন করেনি, অথবা হি হ্যাজ বিন লেফট। দেখুন এখানে খুব পরিষ্কার কথা, আমার পরিবারেও একজন দুজন চিকিৎসক আছেন, তারাও আমি তাদের অভিভাবক হিসেবে অত্যন্ত উদ্বিগ্ন যে কিভাবে তাদের এই ঘটনাটাকে, আমি ওইভাবেই ভাবছি যে মেয়ে বলে তার উপরে ওই ঘটনাটা ঘটেছে, সে আমারই সন্তান, মেয়ে বলে তার সঙ্গে ওই মানহারার ঘটনাটা ঘটেছে, ছেলে হলে মার্ডার করে দেওয়া হতো, মেয়ে বলে তার উপরে মার্ডার এবং অন্য ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, যে জায়গাটাতে আমি খুব স্পষ্টভাবে বলতে চাইছি যে সন্দীপ ঘোষকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সন্দীপ ঘোষ কাদের স্টেক হোল্ডার সেটা ধরতে হবে। দুই, যে যাদের তত্ত্বাবধানে দ্রুততার সঙ্গে ক্রিমিশন হয়েছে, এই ক্রিমিশনের ফলে যে ট্যাম্পারিং অফ এভিডেন্স নয়, ইলোপ অফ এভিডেন্সের কথাবার্তাগুলো আসছে, সেটা একটা অন্যতম ঘটনা। এটা আমি দুজনের নাম স্পষ্টভাবে করতে পারি, একজনের নাম গতকাল সেলিন্দা বলেছেন, নান্টু ঘোষ, তার কথা বলছি, এবং যে ওই ডেথ সার্টিফিকেটে যার সই ছিল তার কথাও বলছি, এদের তত্ত্বাবধানে ঘটনাগুলো ঘটেছিল। তিন, যেটা নির্দিষ্টভাবে বিনীত গোয়েল প্রথম থেকে জনগণকে মিসগাইড করার চেষ্টা করেছেন এই ঘটনাকে নিয়ে, যেভাবে তিনি সাজিয়েছিলেন ঘটনাটাকে, সেটা একদম সাজানোই বলবো, একজন রেসপন্সিবল পুলিশ পার্সনের পক্ষে এটা করা সম্ভব নয়। কাজে সঠিকভাবে যেটা দায়িত্ব ডাক্তাররা নিয়েছেন, জুনিয়র ডাক্তাররা, শ্রেষ্ঠ মেধা গতকাল রাত জেগেছে, শ্রেষ্ঠ মেধা রাস্তায়, সরকারকে জবাব দিতে হবে, আমি সমিতার কাছে আসবো, দিতেই হবে। কিন্তু তার আগে দেখাবো সমাজের বিশিষ্ট জনেরা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেন কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। হওয়ারই ছিল, এটা আমরা একদম সারপ্রাইজ না, এতদিন হয়নি কেন বলে সারপ্রাইজ। এ তো সবে একটা সাইকেল স্ট্যান্ডের একটা সাইকেল পড়েছে, এখন কতগুলো সাইকেল ওর সাথে পড়ে ধাক্কায় সেটাই দেখার। নোবডি ইজ সারপ্রাইজ, নোবডি ইজ সারপ্রাইজ। এটা এতগুলো মানুষ সারা পৃথিবী জুড়ে ছোট ছোট এরকম একটা সন্দীপ ঘোষের জন্য নেই, প্রত্যেক কটা ইন্ডাস্ট্রিতে সন্দীপ ঘোষ আছে। আমরা শিক্ষাতে সন্দীপ ঘোষ পেয়েছি, স্বাস্থ্যে সন্দীপ ঘোষ পেলাম, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকে সন্দীপ ঘোষ বেরোবে। একটা প্রথম ধাপ যেটা জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করছেন, যারা মানে ওদের কণ্ঠস্বরটাই তো আসল। ওরা যেটা বললেন যে ওদের আরো অনেকগুলো দাবি আছে, ফলে আমার মনে করি এটা একটা প্রথম ধাপ। বাকিরা দোষীরা আস্তে আস্তে প্রত্যেকের নামটা বেরোক। এবং অবশ্যই আরেকটা জিনিস খুব স্পেসিফিক্যালি বলতে চাইবো, সেটা হচ্ছে এই লোকটাকে তো আমাদের রাজ্য সরকারই বার করে দিতে পারত। অ্যারেস্ট তো দূরের কথা, তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়, দ্যাটস ভেরি আনফরচুনেট। সুমিতা, নাগরিক সমাজের এই যে স্বর, বিশিষ্ট জনেরা তারা প্রতিবাদ জানাচ্ছেন যে সমাজের সব স্তরে সন্দীপ ঘোষরা রয়েছেন। না, সন্দীপ ঘোষরা যে সব স্তরে আছে তাদেরকে তো নিশ্চয়ই তদন্ত করে পুলিশ দেখবে, কিন্তু আমি এক্ষুনি দেখছিলাম তদন্তের কথা, তদন্ত যেখানে চলছে আগে থেকে বারবার বলছে একজনকে প্রাণ দিতে হলো করে সবাই নাম বলে দিচ্ছে, তাহলে তদন্ত তো ইনি শেষ হয়ে গেল, সব তো নাম স্টুডিও থেকেই বলে দেওয়া হচ্ছে। তদন্তের কাজ তো সিবিআই সময় পেয়েছেন, সমীরদা 4 দিন সময় পেয়েছেন, সিবিআই বা 24 দিন সময় পেয়েছে, 14 দিন সময় পেয়েছে। না না না, 4 দিন সময় পেয়েছেন আপনারা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিল, খুন ধর্ষণের সাথে যুক্ত, স্বাভাবিকভাবে আজকে যে তদন্তে অ্যারেস্ট হয়েছে, আপনি কি আপনি বলুন 14 তারিখ রাতে যে ঘটনাটা ঘটেছে, এই পুলিশই তো 30 থেকে 35 জনকে অ্যারেস্ট করেছে। আপনারা যে খোলা জলে মাছ ধরতে নামছে বাংলার নাগরিক সমাজকে হ্যারাস করছেন, বাংলার ডাক্তারদের আমরা শ্রদ্ধা সম্মান করি, শ্রদ্ধা সম্মান করলে আজকে বোধহয় এই জায়গাটা আমাদের দেখতে হতো না। এতগুলো প্রশ্ন শুধু নয়, নাগরিক সমাজ শুধু নয়, সর্বস্তর থেকে এই আন্দোলন, এই প্রতিবাদ এইভাবে জেগে উঠতো না, এই কণ্ঠস্বর জোরালো হতো না যে আরজিকর কাণ্ডে বিচার চাই। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো যে এবার তাহলে আপনারা আপনাদের আন্দোলন কোন পথে নিয়ে যাবেন। গতকাল এসএপির সঙ্গে কথা হয়েছে, পুলিশ কমিশনার বেরিয়ে গেছেন, সুতরাং আপনারা কি আজকে আশা করছেন যে পুলিশ কমিশনার আপনাদের সঙ্গে এসে দেখা করবেন, কথা বলবেন? দেখুন, আশা তো আমরা করছি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমরা ওখানে অবস্থান চালাতেই হবে, কারণ আমাদের বিচার পাওয়ার এটাই পথ। আমাদের যে দাবিগুলো রাজ্য সরকারকে আমরা পেশ করেছিলাম তারা কিন্তু একটাও মানেনি, শুধুমাত্র
প্রিন্সিপালকে সরানো ছাড়া, সেটা না সরিয়ে কোনো উপায় ছিল না বলে তারা সরিয়েছে। সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হয়েছে, এবং তাহলে নিশ্চয়ই আশার আলো দেখছে। এই গ্রেপ্তারটা কিন্তু আসল মামলাতে হয়নি, এটা দুর্নীতি মামলা। ফলে আমাদের যে মূল দাবি যে অভয়ার বিচার চাই, সেই বিচারটা কিন্তু আমরা এখনও কিছু এগোতে পারিনি। তার জন্য আমাদের কন্টিনিউয়াস বিভিন্ন প্রোগ্রাম চলবে WBJDF এর পক্ষ থেকে, যে 4 তারিখে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আলোর পথে বিচার পেতে একটি প্রোগ্রাম আমরা সাধারণ মানুষকে ডাক দিয়েছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে ঢুকছে এবং তারা জলঘোলা করছে। ফলে আমাদের আন্দোলনের সঙ্গে মানুষের যে আন্দোলনের সম্পর্ক, সেটা সংযোগ স্থাপনের জন্যই আমাদের এই ডাক। এবং সেখানে আমরা আহ্বান করছি প্রত্যেকটি ঘরে ঘরে আলো নিভিয়ে ওই সময় প্রদীপ জ্বালাতে, মোমবাতি জ্বালাতে, এবং উই ওয়ান্ট জাস্টিস লিখে সম্ভব হলে সেটা সোশ্যাল মিডিয়াতে তারা পাবলিশ করবে। ফলে এই প্রোগ্রামটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা তাকিয়ে আছি 5 তারিখে যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং তার দিকে। এছাড়া আরও বিভিন্ন প্রোগ্রাম শুনেছি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আজকে একটা মানববন্ধন হবে একটা বাইপাসে, সেটা বিভিন্ন প্রাইভেট হসপিটালের ডাক্তারবাবুরা করবেন। ফলে আমরা আশা দেখছি, কিন্তু আমাদের এই অবস্থানটা কিন্তু বাধ্য চালাতে হচ্ছে। আমরা কিন্তু খুবই ইচ্ছে করে শখ করে লালবাজারে বসে আছি, একটা কমিশন তৈরি করছি, এটা কিন্তু আমাদের লক্ষ্য না। সম্মান শ্রদ্ধা জানিয়েই বলছি, এই সরকার একটা যুগান্তকারী ঘটনা আজ বিধানসভায় নিতে যাচ্ছে। যুগান্তকারী, আরে ফাঁসি লাইন তো আগে থেকেই ছিল। আপনাদের আরএসএস সমর্থন করছে, সমর্থন করছে। এটা হয় না তো। আপনি বিলকিস বানুকে দিয়ে বলুন না, আপনারা বাংলার নাগরিক সমাজ চিকিৎসকদের বলতে দিন। বিজেপি শাসিত রাজ্যে আপনি বলছেন বেশ বিধানসভায় আইন আনছেন, মুখ্যমন্ত্রী বলছেন, আপনি ঠিক আছে শুনুন। যে বিধানসভায় বিলটা আনতে চাইছেন, এটা কিন্তু আপনাদের কোনো মানে গুড উইশ থেকে নয়। আপনারা চাইছেন, আপনারা কোনো মতে গদি বাঁচাতে চাইছেন। না হলে একের পর এক যে ঘটনা পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে হাঁসখালি ঘটেছে, আমরা দেখেছি সেখানে রাজ্য সরকারের কি ভূমিকা। আজকে এই ঘটনাতেও কিন্তু রাজ্য সরকার, পুলিশ প্রশাসন চেয়েছিল ধামাচাপা দিতে, কিন্তু খুবই সৌভাগ্যের বিষয় এটা বলতে পারি যে এখানে ডাক্তারদের পাশে সাধারণ মানুষ যেভাবে দাঁড়িয়েছে, আমরা তাদের আপ্লুত। এবং তাতে সামাজিক ব্যাধি বলে বিষয়টা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক ব্যাধি বলে সামাজিক ব্যাধি বলে বলছেন। ডক্টর মন্ডল কিছু বলছেন, একটু অনলাইনে শুনে নি। আপনারা বলছেন যে বিধানসভায় বিল পাস করছেন, বিধানসভায় বিল পাস করে আমাদের কি লাভ হবে? জাস্টিসের যে দাবিতে আমরা আমাদের আন্দোলন শুরু করেছি, সেখানে দাঁড়িয়ে মানে আমরা বারবার দেখছি যে কিভাবে মানে পুলিশ হোক, প্রশাসন হোক, তারা বারবার সেই দর্শকদের, সেই খুনিদেরকে শিল্ড করছে। আমাদের যে আমাদের যে কর্মবিরতি চলছে, সেটা আমরা কিন্তু শখে করছি না। আমরা দেখছি রোজ রোজ কত পেশেন্টের ভোগান্তি হচ্ছে। আমরাও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব সেই কর্মবিরতি শেষ করতে, কিন্তু সেই জায়গা থেকে আমরা অভয়া ক্লিনিকও খুলেছি, কিন্তু আমরা দেখছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা কোনো বিশেষ কিছু মানে লাভ পাচ্ছি না, বা তার কাছ থেকে আমরা কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না। তাহলে আপনারা দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই যে দাবি, এটা আমরা বলিনি, এটা আমাদের আন্দোলনের দাবি হিসেবে ওঠেনি, এটা আমাদের আন্দোলনের দাবি হিসেবে ওঠেনি, আমাদের আন্দোলনের দাবি হিসেবে, আমাদের আন্দোলনের দাবি হিসেবে আমরা কিন্তু সবার আগে চালিয়ে যাবে। প্রতি মুহূর্তের আন্দোলনের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে রাখবো।